আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শান্ত ম্যাথ সলিউশন। সিলেট বোর্ড 2023 এই সিকিউ সমাধানে চলো সমাধান করে আসি। দেখো এখানে যে ম্যাথটা দেওয়া আছে, যে সিকিউটা দেওয়া আছে সেটা তোমাদের সিলেট বোর্ড 2023 সালে আসছিল। দেখো এখানে স্পষ্ট করে বলছে 2 কেজি এবং 3 কেজি বরে দুটি বস্তু যথাক্রমে 8.8 মিটার পার সেকেন্ড অ্যান্ড 1.2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকের কথা বলছে, ঠিক আছে। বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তু দুটি একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে লাগলো। তাহলে এখানে বস্তু দুইটা আছে। প্রথম বস্তু বর এখানে এটাকে আমরা M1 ধরে নেব, ঠিক আছে। M1 দেওয়া আছে 2 কেজি। দেন এইখানে দ্বিতীয় বস্তুকে M2 ধরে নেব, ঠিক আছে। এটাকে ধরে নেব কি M2। দেন এখানে দেখো প্রথম এবং দ্বিতীয় বস্তুর দুটি ব্যাগ দেওয়া আছে যথাক্রমে। M1 এর ব্যাগ দেওয়া আছে এখানে 8.8, এটাকে E1 ধরে নেব। দেন এখানে 1.2 দেওয়া আছে, এটাকে ধরে নেব দ্বিতীয় বস্তুর মানে M2 বস্তুর বেগ U2, ঠিক আছে। দেন এখানে বলছে যে বিপরীত দিক মানে কি, আমরা জানি যে দুইটা ব্যাগ দেওয়া থাকে, একটা যদি পজিটিভ হয় আরেকটা অবশ্যই কি নেগেটিভ হতে হবে, বিকজ এইখানে বলে দিয়েছে বিপরীত দিক হতে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখো এখানে ক নম্বর যে কোয়েশ্চেন, ক নম্বর বলতে ছোটো গজি, এটাকে আমরা বুঝি। দেখো সংযুক্ত বস্তু দুটির চূড়ান্ত বেগ বের করতে বলছে। চূড়ান্ত বেগ বলতে কী বুঝি আমরা, ভি এর মান, ঠিক আছে। ভি এর মানটা আমাদের কি দরকার, অর্থাৎ মিলিত যে বেগটা থাকবে আমাদের কি করতে হবো, এখানে ওই ভি এর মানটা বের করতে হবো। তো এইখানে কোন সূত্রটা বসবে সেটা আমাদের কি করতে হবো, আইডেন্টিফাই করতে হবো। আমরা জানি যে দুইটা বস্তুর ভর এবং দুইটা বস্তু যদি আদিবেগ দেওয়া থাকে, ঠিক আছে, ওইখান থেকে বেগ যদি আমরা বের করি তাহলে ওইখান থেকে কীভাবে বের করব, ভর বেগের সংরক্ষণশীলতা যে সূত্রটা আছে সেইটা আমাদের ইউজ করতে হবে এখানে, বুঝতে পারছো। তো আমরা যদি ছোটো সমাধান করি, ক নম্বর যদি সমাধান করি, দেখো ক নম্বর যা দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব। দেখো এখানে প্রথমে আমরা সূত্রটা লিখে নিই, তাহলে বুঝতে পারবো যে আসলে কী দরকার আমাদের। আমরা জানি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু ভি। এই সূত্রটা আমরা ক্লাস 9-10-এও পড়ে আসছি, ঠিক আছে। দেন যেগুলোর মান দেওয়া আছে সেগুলো আমরা এখানে সাইড নোট হিসেবে লিখতে পারি। দেখো এখানে লিখতে পারি প্রথম বস্তুর ভর, M1 ইকুয়াল টু 2 কেজি। দেন দ্বিতীয় বস্তুর ভর M2 ইকুয়াল টু 3 কেজি লিখতে পারি। দেন প্রথম এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ দেওয়া আছে। প্রথম বস্তুর আদিবেগ U1 ইকুয়াল টু 8.8 মিটার পার সেকেন্ড, সেম। দ্বিতীয় বস্তুর আদিবেগ U2 ইকুয়াল টু কত দেওয়া আছে, 1.2 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস দিতে হবে। কেন মাইনাস দিতে হবে, কারণ আমরা জানি দুইটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় এর আগে বিপরীত দিক দিয়ে, এখানে যেহেতু বিপরীত দিকের কথা বলছে, ঠিক আছে, তো আমাদের কী করতে হবে, একটা পজিটিভ ধরলে অবশ্যই আরেকটাকে কি নেগেটিভ ধরতে হবে। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এটা M1 বস্তু রয়েছে, এইখানে আরেকটা বস্তু আছে, এটাকে আমরা ধরবো কি M2 বস্তু রয়েছে। তো ধরি এটা যেহেতু 2 কেজি দেওয়া আছে প্রথমটা, দেন পরেরটা দেওয়া আছে 3 কেজি দেওয়া আছে। এটা যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এটা যেহেতু বিপরীত দিকে আসছিলো, এটা এই দিকে আসছিলো, এটা বিপরীত দিকে আসছিলো, তার মানে কি পজিটিভের বিপরীত নেগেটিভ হবে, এটা
অবশ্যই এটাকে কি নেগেটিভ ধরে নিতে হবে। এটা পজিটিভ, অবশ্যই এটা কি নেগেটিভ ধরে নিতে হবে। তাহলে আমাদের উপরে যেই কথা বলছে আর এখানে যে আমরা তোমার ড্রটা অঙ্কন করলাম, এই দুটি কি সামঞ্জস্য পাবে। যাই হোক, আমরা এখন কী বের করবো? চূড়ান্ত বেগ। চূড়ান্ত বেগ পি ইকুয়াল টু হোয়াট? বুঝতে পারছো? এই জন্য আমি কিন্তু এখানে যেহেতু বিপরীত দিকে আসছে, এই ব্যাগটাকে আমরা কি -1.2 মিটার পার সেকেন্ড এখানে আমি কী করছি? ইউজ করছি। দেন আমরা এখানে এগুলো অ্যাক্সেস করব। যেহেতু বি এর মান দরকার, বিটা আমরা এখানে রেখে দেবো। ঠিক আছে? বি এর সাথে M1 প্লাস M2 গুণ আছে, তাহলে এটাকে আমরা ভাগ করে লিখতে পারি এভাবে, M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই কী হবে? M1 প্লাস M2। ঠিক আছে? দেন ভি ইকুয়াল টু মানগুলো আমরা এখানে কী করবো? বসাবো। M1 এর মান কত? 2 ইন্টু U1 এর মান কত? 8.8 প্লাস দেন M2 এর মান কত আছে? সেই ইন্টু U1 এর মান কত? U1 এর মান কিন্তু 1.2 নয়, ঠিক আছে, -1.2, কারণ এখানে স্পষ্ট করে বলেছে বিপরীত দিকে। যাই হোক, দেন এখানে M1 এর মান 2, M2 এর মান হচ্ছে 3। ঠিক আছে? দেন এখানে মানগুলো আমরা বসিয়ে এখন কি করব? ক্যালকুলেশন করব। পুরোটা ক্যালকুলেশন করলে কত আসে? পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে তোমার এখানে হবে 2.8 মিটার পার সেকেন্ড। তোমরা হিসাব করে নিও, ঠিক আছে? দেন ভি ইকুয়াল টু 2.8 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? সুতরাং সংযুক্ত বস্তু দুটির চূড়ান্ত বেগ 2.8 মিটার পার সেকেন্ড। এটা হবে কি কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পারছো। দেন দেখো পরে যে কোশ্চেনটা করছে সেটাও ইজি যদি তুমি বুঝতে পারো। দেখো এখানে বলছে উক্ত সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, গাণিতিক বিশ্লেষণ করে তোমার মতামত দাও। এই স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক এই দুইটা দিয়ে ম্যাথ প্রচুর পরিমাণে আসে এই অধ্যায় থেকে। তো এই জিনিসটা বুঝতে হবে যে স্থিতিস্থাপক কখন হবে বা অস্থিতিস্থাপক কখন হবে। যখন আমরা দেখব যে এখানে যেহেতু সংঘর্ষের কথা বলছে, তাই না, উক্ত সংঘর্ষ, আমরা এই ধরনের ম্যাথ থাকলে প্রথম কাজটা কী করব? সংঘর্ষের পূর্বে দুইটা বস্তুর গতিশক্তি নির্ণয় করব। ঠিক আছে? সংঘর্ষের পূর্বে প্রথম এবং দ্বিতীয় বস্তুর গতিশক্তির যোগফল, পরে আমরা কী করব? সংঘর্ষের পরে বের করব দুটি বস্তুর গতিশক্তির যোগফল। বুঝতে পারছো? তো প্রথম কাজটা আমাদের হবে, আমরা যদি ম্যাথটা যদি সলিউশন করি, দেখো খ নম্বর আমাদের প্রথমে কী বের করতে হবে? এই ম্যাথটা সলিউশন করতে গেলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করতে হবে। তাই আমি এভাবে লিখতে পারি, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি। বুঝতে পারছো? পূর্বে মোট গতিশক্তি, এটাকে গতিশক্তিটা আমরা ইকে দ্বারা প্রকাশ করি। যেহেতু এখানে আমরা সংঘর্ষের পূর্বে এবং পরে দুইটা মান পাবো, এটাকে 1 2 ধরে নেব। তাই এটাকে আমরা কি 1 ধরে নিলাম। যাই হোক, আমরা সূত্রগুলো নিশ্চয়ই পড়েছিলাম যে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সমান সূত্র কি? হাফ M1 U1 হোল স্কোয়ার প্লাস হাফ M2 U2 হোল স্কোয়ার। এখন বলতে পারো স্যার এটা কই থেকে আসলো? আসলে তোমাদের এইখানে এই ইকুয়েশন দিকে যদি তুমি তাকাও,
এটা হবে প্রথম বস্তুর গতিশক্তি, প্রথম বস্তুর গতিশক্তি, ঠিক আছে। দেন এইটা হবে কি দ্বিতীয় বস্তুর গতিশক্তি। তাহলে আমরা কী বের করলাম, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করবো কীভাবে, তোমার প্রথম বস্তুর যে গতিশক্তি, তৃতীয় বস্তুর যে গতিশক্তি, এই দুইটা বস্তুর কি যোগফলের সমান, দুইটা বস্তুর গতিশক্তির যোগফলের সমান। দেন এখানে মানগুলো আমরা কী করবো, অ্যাক্সেস করবো। হাফ m1 এর মান কত 2 ইন্টু দেন u2 এর মান কত, u1 এর মান কত, u1 এর মান আছে তোমার 8.8, তার উপর কি আছে হোল স্কোয়ার, বুঝতে পারছো। দেন এখানে প্লাস আছে, প্লাস এ হাফ এ হাফ, এখানে m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 3 ইন্টু সেম, u2 এর মান কত, u2 এর মান হলো 1.29, ঠিক আছে, যেহেতু বিপরীত দিকে আসছিল তাহলে -1.2, এটার উপর কি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। দেন আমরা এটা বাদ দিতে পারি। তারপরে আমরা যে পুরোটা ক্যালকুলেশন করি, দেখি কত আসে, ক্যালকুলেশন করলে আসবে তোমার, ক্যালকুলেশন যদি করি তাহলে আসবে তোমার 79.6 জুল, বুঝতে পারছো। তার মানে আমরা সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, প্রথম বস্তুর গতিশক্তি যোগ দ্বিতীয় বস্তুর গতিশক্তি, এই দুইটা বস্তুর কি গতিশক্তির সমষ্টি হবে মোট গতিশক্তি, ঠিক আছে, সংঘর্ষের পূর্বের ক্ষেত্রে। তো সংঘর্ষের পূর্বে আমরা গতিশক্তি পেলাম, মোট গতিশক্তি এত পেয়েছি। এখন আমরা বের করবো সংঘর্ষের পরে, এই জিনিসটা আমাদের লাগবে, ঠিক আছে। সংঘর্ষের পরে, ঠিক আছে, মোট গতিশক্তি, যেহেতু আমি এখানে প্রথম সংঘর্ষের পূর্বে গতিশক্তিকে ইকে 1 ধরে নিছি, এটাকে আমরা ইকে 2 ধরে নিই, ইকুয়াল টু সংঘর্ষের পরে যেই ইকুয়েশন আর সংঘর্ষের পূর্বে যে ইকুয়েশন দুইটা কিন্তু সেম নয়, এই জিনিসটা জানতে হবে। এটা সূত্র কি, প্রথম বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের পরে যে গতিশক্তি সেটা বলে কি হাফ m1 v, এটার উপর কি হোল স্কোয়ার প্লাস হাফ m2 v হোল স্কোয়ার। এইখানে যে ভিটা আছে এটা অনেকটা কনস্ট্যান্টের মতো কাজ করবে, কোনটা, এই ভিটা আমরা দেখো ছোটোর মধ্যে পেয়েছিলাম 2.8 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো। তো আমরা ছোটো থেকে যেই ভি এর মানটা পেয়েছিলাম, এখানে আমরা ওই মানটা এখানে কী করবো, অ্যাক্সেস করব। দেন এখানে দেখো মানগুলো যদি আমরা বসাই, হাফ m1 এর মান হচ্ছে 2 ইন্টু ভি এর মান হচ্ছে যেটা ছোটোর মধ্যে পাইছিলাম বা যেটাকে এখানে ক ধরে নিয়েছি সেটা 2.8 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার প্লাস হাফ m2 এর মান আছে 3 প্লাস ইন্টু ভি এর মান হচ্ছে কি 2.8, এটার উপর কি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। দেন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে তোমার, এখানে ক্যালকুলেশন করলে আসছে 19.6 জুল, বুঝতে পারছো। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে কী বললাম, সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এটা পেয়েছিলাম, সংঘর্ষের পরে মোট গতিশক্তি এটা পেয়েছি। তো এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের যে মোট যে গতিশক্তিগুলা, এগুলো কি দুইটা কি আলাদা, মিলে নেয়, ঠিক আছে। তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি, যেহেতু ek1 not equal to ek2, যেহেতু আমরা সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে যে মোট গতিশক্তি সমান হয় নাই, সেহেতু আমরা বলতে পারি, তাই বলা যায় যে কি বলা যায়, সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি কোনো কারণে
এই সংঘর্ষের পূর্বে গতিশক্তি এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমান হতো, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই কি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে যেত। যেহেতু এখানে আমরা কি এটা আর এটা এই দুইটা মান কি আমরা অসমান পেয়েছি, ঠিক আছে, সমান নয়, এই জন্য সংঘর্ষটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই জিনিসটা তোমাদের কি মনে রাখতে হবে, বুঝতে পারছো? এই ছিল এই কোশ্চেনের সব কিছু। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।